নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা মীরার বধুয়া আজ তৃতীয় ও শেষ অংশ পড়ছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। চিন্ময় চিন্তা করতে লাগলো অনেকক্ষণ ধরে। দেশ ভ্রমণে বেরিয়ে নিরঞ্জনকে যথা নিয়মে চিঠি লিখত চিন্ময়, তাই পুরীতে এসে হোটেলে থাকার কথা নিরঞ্জন জানে। পুরী ভালো জায়গা, নিরঞ্জনই বলেছিল চিন্ময়কে। নিরঞ্জন ওর সব খবর রাখতে চায়, কারণ সুরভির সঙ্গে ওর মেলামেশা করিয়ে দিয়ে এবং শেষ পর্যন্ত ওদের সম্পর্কটা ঠিকমতো বাঁধতে না পারায় নিজেকে অপরাধী মনে করে নিরঞ্জন। বাপের কাছে তো বটেই, বোনের কাছেও নিজেকে অপরাধী মনে হয় তার। অথচ উপায় কিছু নাই। নিরঞ্জন বিয়ের ব্যাপারে নিশ্চয়ই চিন্ময়ের ঊর্ধ্বতন নয়। নিরঞ্জন চিঠি পেল চিন্ময়ের। পুরী থেকে লিখছে আছে একটা হোটেলে। হঠাৎ নিরঞ্জনের মাথায় একটা বদখেয়াল চাপল। পুরীতে ওর কলেজ বন্ধু প্রেমনারায়ণ সন্ন্যাস দিয়ে থাকেন, নাম প্রেম গোসাই। চিঠি লিখল নিরঞ্জন, লিখল ওই চিন্ময়কে যেন কিঞ্চিৎ শিক্ষা দেওয়া হয়। অবশ্য ক্ষতি যেন কিছু করতে নিষেধ করছে সে বারংবার। ওর কিঞ্চিৎ শিক্ষা হওয়ার দরকার মনে করে নিরঞ্জন। প্রেম গোসাই এই চিঠি অনুযায়ী চিন্ময়ের খোঁজ খবর নিয়ে যা করলেন তাতে চিন্ময় আর পুরীতে থাকতে সাহস করছে না, কিন্তু বিশেষ কিছু তার এখনও দেখা হয়নি। এদিকে অফিসার নিরঞ্জনের চিঠি এসে গেল, তাই অতি তাড়াতাড়ি যাই হোক কিছু দেখে নিয়ে সে ফিরবে, কারণ এ যাবৎ চাকরিকেই সে জীবনের প্রধান ব্রত এবং কর্তব্য বলে মেনে এসেছে। এখন মনিব নিরঞ্জনকে চটাতে সে সত্যিই সাহস করছে না। যদিও ছুটি তার এখনও ফুরায়নি, তবু তার 4-5 দিন আগেই সে ফিরে গেল এবং দেখা করলো নিরঞ্জনের সঙ্গে। নিরঞ্জন বলল কয়েকটা জরুরি কাজের জন্য তাকে দরকার, তাই ডাকা হয়েছে। ছুটি আবার নিলেই চলবে। যে আজ্ঞে। চিন্ময় চাকরিতে যোগ দিল। যথা নিয়মে কাজ করে এবং বাকি সময় পড়ে আর ভাবে। খুবই ইচ্ছে একবার নিরঞ্জনের বউ অমিতার সঙ্গে দেখা করবে, কিন্তু সাহস পাচ্ছে না সে। কি করে যাবে সে? অথচ কোথায় তার অফিস যাবার পথে দেখতে পেল একজন খেলনাওয়ালা নানা রকম দেশি খেলনা বিক্রি করছে। কাঠের পুতুল, মাটির হাঁড়ি কলসি, জলের কুঁজো এবং আরও নানা রকম বস্তুগুলো পল্লীর শিল্প, এবং চিন্ময় জানে অমিতা বৌদি এর খুব ভক্ত। চিন্ময় কতগুলো খেলনা কিনে নিল খুকির জন্য। অফিসে এসে সেগুলো নিরঞ্জনকে দেখিয়ে বলল, একেবারে পল্লীর শিল্প স্যার, খুকির জন্য আনলাম। বেশ, ওবেলা দিয়ে এসো তাকে। শনিবার কিছুর আগেই ছুটি হলো। চিন্ময় খেলনাগুলো নিয়ে এলো নিরঞ্জনের বাংলোতে। অমিতা সাদরে আহ্বান জানালো, তাকে বসালো এবং খেলনাগুলো দেখে খুবই খুশি হলো। খুকি তো তক্ষুনি ভাঙলো একটি মাটির কলসি। হাসলো সকলে। কিন্তু আশ্চর্য, এতটা সময় অতিবাহিত হলো চা খাওয়া, গল্প করা এবং বর্তমান সমাজ রাজনীতি নিয়ে চর্চা করা হয়ে গেল, কই অমিতা তো একবারও সুরভির নাম করল না। চিন্ময়ের অতি লজ্জা করছে সুরভির সম্বন্ধে কোনো প্রশ্ন করতে। অবশেষে অনেক ভেবেচিন্তে বলল, জ্যাঠামশাইয়ের শরীর ভালো আছে তো? হ্যাঁ, তা একরকম ভালোই আছেন বলে অমিতা ও কথা পাল্টে প্রশ্ন করল, দক্ষিণ ভারতটা তাহলে তো দেখা হলো না? কই আর হলো, ইচ্ছে আছে মাস তিনেক ছুটি পেলে যাব। বিলেত যাবার কি করলেন? বিলেত? চিন্ময় হতাশ দৃষ্টিতে খানিক চেয়ে থেকে বলল, বিলেত কি করে যাব বৌদি, সে তো আমার পক্ষে স্বপ্ন। স্বপ্ন অনেক সময় সত্যিই হয়, কোম্পানি হয়তো পাঠাতে পারেন। অত আশা করি নে বৌদি, তবে আপনার আশীর্বাদে। বলে চিন্ময় খুকিকে কোলে নিয়ে বাগানে বেড়াতে নামলো। এদিক ওদিক ঘুরে বেশ কিছু দূরে এসে অতি সন্তর্পণে সে খুকিকে প্রশ্ন করলো, তোমার পিসিমা কোথায় খুকু? পিসিমা? জানি না, হেই কলকাতায়। কলকাতায় কেন? তাহলে কি বিয়ে হয়ে গেছে সুরভি? সে আতঙ্কিত হয়ে উঠল, কিন্তু খুকির কাছ থেকে আর কোনো সংবাদ লাভের আশা নেই। অমিতা তো একবারও সুরভির কথা তুলল না। চিন্ময় নিজে তাকে কিছুতেই জিজ্ঞাসা করতে পারবে না। নিরুপায় চিন্ময় খুকিকে আবার কোলে নিয়ে বৌদিকে নমস্কার জানিয়ে বাড়ি ফিরল। ভাবতে ভাবতে বাড়ি ফিরে এলো জন্ময়। ওর মা বললেন, কোথায় ছিলি? অফিসারের বাড়ি গিয়েছিলাম মা। কাল রবিবার আছে, সকালে এক ভদ্রলোক তোকে দেখতে আসবেন কাটোয়া থেকে। মেয়েটি নাকি খুবই ভালো। ভালো মেয়ে তো অনেক দেখলে মা, ওসব নিয়ে কি হবে? বিয়ে তো আমি করবই না বলেছি। না করলে চলবে না, বিয়ে সকলেই করে, তোকেও করতে হবে। আমাদের পছন্দ মতো না করিস, নিজের পছন্দ মতো কর। যা, মুখ হাত ধো, জল খা। জল খাবার খেয়ে এসেছি বলে চিন্ময় তার নিজের ঘরে ঢুকলো। গিয়ে মনের অবস্থা খারাপ। কোথায় যাবে? বহুদিন পাড়ার আড্ডায় যায়নি সে। সেখানে নাকি এক নতুন নাটকের
মহড়া হচ্ছে এবার। চিন্ময়কে কয়েকবারই ডেকে গেছে তারা। চিন্ময় বেরোলো। একটা জবরদস্ত পার্ট নিয়ে এসে অভিনয় করবে পুজোর এই নাটকীয় মরশুমে। আড্ডার ছোকরারা ওকে পেয়েই চিৎকার করে উঠল, জয় হিন্দ, চিন্ময় এসেছে, জয় হিন্দুস্তান। বসলো চিন্ময়। সভ্যরা সকলেই বন্ধু বা সুপরিচিত। একজন বলল, তাই তো চিন্ময় দা, বড় বড় পাঠ তো সব বিলি হয়ে গেছে, ছোটই একটা দাও না, তোমাকে দিয়ে ছোট পাঠ করাবো না। শ্রী দুর্গা নাটকে তুমি কিন্তু মহিষাসুরের যোগ্য অভিনেতা, কিন্তু আমি সে স্যাক্রিফাইস করছি বলে এগিয়ে এলো নন্দলাল। ওকেই মহিষাসুরের পাঠ দেওয়া হয়েছিল। সে বলল, চিন্ময় দায়ী করুক ওটা, আমি ওই ধূম্রলোচনেরটাই করব, ওতেই আমার খুব তৃপ্তি। সকলেই বাহবা দিল। চিন্ময় সুঅভিনেতা জানে সকলেই, তাকে দিয়ে ছোটোখাটো পাঠ ওরা করাতে চায় না। তৎক্ষণাৎ তাকে মহিষাসুর পাঠ এনে দিল। নন্দলাল বলল, পুজোর আসর জমে যাবে দাদা, এই নাও। আরও কিছুক্ষণ আলাপ আলোচনা করে চিন্ময় ফিরছে। রাত হয়ে গেছে অনেকটা। পথে একটা বড়লোকের বাড়িতে রেডিও বাজছে। কার গলা? চমৎকার তো। দীর্ঘদিন গান ভুলেছিল সে। গলাটা শুনে কি যেন মনে পড়ে ওর। চমৎকার গান। কে গাইছে? কে কে কিন্তু কারো বাড়ির সামনে দাঁড়িয়ে গান শোনা অভদ্রতা। চিন্ময় চলে আসতে বাধ্য হলো, কিন্তু গানের কলিটা বাতাসে ভেসে আসছে। আমায় বাঁশিতে ডেকেছে কে, মরিল মরি, তাকে বলে আসি, বেজেছে বাঁশি, আমার বুকে বেজেছে আমায়। এই গানটাই শুনেছিল চিন্ময় সুরভির কণ্ঠে সেই শনি পুজোর দিন। এই রেডিওর গলাটাও যেন সুরভির মনে হচ্ছে। তাহলে কি সেই? চিন্ময় বিস্তর ভাবলো এবং পরদিন একটা রেডিও কিনেই আনলো। বাপের সঙ্গে বাড়ি ফিরে সুরভি নানা চিন্তায় দিন কাটালো। চিন্ময়কে ওর ভালো লেগেছিল, এমনকি সেটা ভালোবাসার পর্যায়ে এসে পৌঁছেছিল প্রায়। কিন্তু কী কাজে লাগলো? সুরভি অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছে। ওর বাবা লক্ষ্য করলেন, এত বড় এবং এরকম শিক্ষিত মেয়ে নিয়ে এই কোর্টশিপের খেলা যে অন্যায় হয়েছে এটা বুঝতে তার দেরি হয়নি। কিন্তু এখন উপায় কী? অনেক ভেবে তিনি বললেন, এমএ পড় সুরভি, পড়বি? না বাবা, পড়তে আর ইচ্ছা নেই, তবে গান শিখবার ইচ্ছা আছে। যদি কোনো সঙ্গীত বিদ্যালয়ে পড়তে যা পাই ভালো হয়। বেশ, চল, তোকে কলকাতার রাগিনী বিদ্যালয়ে ভর্তি করে দিই। তাই হলো। সুরভি এসে কলকাতার এক বিখ্যাত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলো এবং থাকলো ওখানকার এক অভিজাত হোস্টেলে। গান শিখছে ভালোই, গলা ভালো, অবিলম্বে নাম করে ফেললো। রেডিওতে এরা নানা রকম সুবিধে করে দেন, সেও চান্স পেল এবং রেকর্ডে গান দেবারও সুবিধে হলো। এই সঙ্গীত বিদ্যালয় থেকে সুরভি কলকাতার বহু জনের পরিচিতা হলো, কিন্তু সে পরিচয় শুধু তার নামের সঙ্গে। সত্যি পরিচয় বিশেষভাবে করে না সে। একান্ত প্রয়োজনের খাতিরেই যতটুকু দরকার তাই করে। বাকি সময় ও থাকে গম্ভীর, আপন চিন্তায় বিভোর। অনেকে ভাবে মেয়েটার স্বভাব এই রকম, আবার কেউ ভাবে অহংকারী। কিন্তু শহর কলকাতা ভারী মজার জায়গা, আজব শহর। এখানে কোনো জ্ঞানী গুণী অত সহজে রেহাই পান না। কত রকমের লোক, স্তাবক, ফড়ে, দালাল, দজ্জাল, দুষ্টু থেকে সাধু পর্যন্ত আসছে ওর কাছে। কত রকমের কাজ করতে চায় আর করাতে চায় ওরা। কিন্তু সুরভি হোস্টেলেই হেঁটে রইল। বাইরে সে শুধু যায় রেডিও বা গ্রামোফোনে গান দিতে। দু একটি সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকেও ডাকছে ওকে, যাবে কিনা ভাবছে। যাওয়াই উচিত। বিয়ে যখন হলো না, তখন জীবনটা কাটাতে হবে কোনো রকমে। চিরদিন বাপ ভাইয়ের ঘাড়ে চড়ে কাটাবার ইচ্ছা নেই ওর। সাধারণ কোনো চাকরিও করতে চায় না। তার থেকে ঈশ্বর যখন শক্তি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তখন গানের মাধ্যমেই রোজগার কিছু করা যেতে পারে। সঙ্গীত বিদ্যা সব বিদ্যার সেরা। অতএব সুরভি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিল দুটো ছবিতে। এর মধ্যে ওর সুনাম কিছু হয়েছে। সিনেমার বইখানা মুক্তি পেতেই শ্রোতারা ওর গান শুনে সত্যিই মুগ্ধ হলো। সকলেই এক বাক্যে বলল, গলা তো নিশ্চয়ই ভালো, তাছাড়া গায়েও খুব দরদ দিয়ে। কয়েকটা বড় রকমের কন্ট্রাক্ট হয়ে গেল কয়েকটা সিনেমা কোম্পানির সঙ্গে। বেশ কিছু টাকাও পেয়ে গেল সুরভি এবং আধুনিক বাংলায় সব থেকে বড় খবর, মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক সিনেমা পত্রিকাগুলো তড়িৎ গতিতে ওর ছবি ছেপে চলল। হাজার হাজার ছবি ছাপা হয়ে গেল কয়েক মাসের মধ্যেই। কিন্তু সুরভির মন খুব অশান্ত। কোথায় যেন একটা পরাজয়ের গ্লানি ওকে আচ্ছন্ন করে রেখেছে। জীবনে প্রথম চাওয়া পুরুষকেও পেল না। এ যেন অতিশয় মর্মান্তিক বেদনা ওর কাছে। দ্বিতীয় কাউকে চাইতে ওর ইচ্ছা হয় না আর। স্তাবক, ফড়ে বিস্তর জুটেছে, ধনী, দরিদ্র, সুন্দর এবং অসুন্দর। অনেকে আসে ওর কাছে, কিন্তু সুরভি গম্ভীর।
বাচালতা তার কোথাও নেই। কেমন যেন পাথরের মতো ভাব তার চোখে মুখে। সাহস করে না। সকলেই মনে করছে সঙ্গীতকে ওর জীবনের সাধনা বলে স্বীকার করে নিয়েছে। বিয়ে নিশ্চয়ই করবে না, কারণ ওর চাল চলন, ধরন ধারণ কোথাও বিবাহিচ্ছের মতো নয়। কারোর সঙ্গে ঠিকমতো মেশেও না। এইভাবে বছর পার হয়ে গেল। দাদা লিখলো, অনেক দিন আসিসনি, এবার আয় এখানে। তোর বৌদিও আমি তোকে দেখতে চাই। খুকুও চায় তার পিসিমাকে, আয় একবার। সুরভির যাবার খুব ইচ্ছে, কিন্তু ইচ্ছেটা দমিত করলো সে। না, যাওয়া হবে না। গেলেই তো সেই চিন্ময়বাবুর সঙ্গে দেখা। না, যাওয়ার দরকার নেই। কিন্তু তার দাদা অফিসার, সুরভি সেখানে গেলে পেটিকোনানের কি সাধ্য আছে তার সঙ্গে সাক্ষাৎ করবার? দাদা না ডাকলে তার তো ও বাড়ি ঢুকবারই অধিকার নেই। তবু কিন্তু এলো না। লিখে দিল কয়েকটা নতুন বইয়ে গান দেবার জন্য সে খুব ব্যস্ত আছে, এখন যাওয়া সম্ভব নয়। প্রেম গোসাইয়ের কথাটাই চিন্তা করছিল চিন্ময় অফিসে বসে। ওই সাধু কেমন করে জেনেছিলেন চিন্ময়ের একজন মনের মূর্তি আছে? কেনই বা তিনি ওকে ডাকলেন এবং নেশা খাইয়ে অজ্ঞান করে দিলেন? কী এর রহস্য? কয়েক মাসই তো কেটে গেল চিন্ময় পুরী থেকে ফিরে কাজে যোগ দিয়েছে। নতুন উদ্যমে কাজ চলেছে এবং থিয়েটারের মহড়াও চলছে ওদের পাড়ায়। চিন্ময় মহিষাসুর, কিন্তু রাজরানীতে সৃষ্টির যে প্রেরণা ছিল এখানে তার কিছুই নাই। ওর যেন ভালো লাগছে না। যে বাড়িটায় একদিন গান শুনে ভেবেছিল সুরভির গলা, সেই বাড়ির পাশ দিয়ে নিত্য যাতায়াত করে। আর তো সেই গলা শোনা যায় না। নিজের বাড়িতেও রেডিও নিয়েছে, কিন্তু কই, ও গান তো আর বাজে না। তাহলে সুরভি কি রেডিওতে আর গাইছে না? অথবা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে? না, বিয়ে নিশ্চয়ই হয়নি। হলে চিন্ময় জানতে পারত নিরঞ্জন বাবুর বাড়ি যাওয়ার ছুটি রেখে। কিন্তু জিজ্ঞাসা করতেও সাহসে কুলোয় না ওর। সংকোচ তো আছেই। প্রেম গোসাইয়ের কাছে আর একবার যেতে হবে, ভালো করে জানতে হবে। তিনি বলেছিলেন মনের মূরত মিল জায়গা, কই মিলল? কিন্তু তিনি যে যজ্ঞ করবার কথা বলেছিলেন তা তো করা হয়নি। তবে কি সুফল লাভ করতে পারে? কাজ না করলে ফল হয় কি করে? অতএব যজ্ঞটা করতে আবার পুরী যাবে অবিলম্বে। ছুটি পেতে পারে। দরখাস্ত একটা করে দিল চিন্ময়। নিরঞ্জন ওকে ডেকে বলল, আবার ছুটি কেন? বিয়ে নাকি? না স্যার, বিয়ে আর হলো না, বেড়াতে যাব। কোথায়? দিল্লিতে যে প্রদর্শনী হচ্ছে দেখতে চাও? আগে না, ওসব সাজানো জিনিসে মন ভরে না আমার। আমি আবার পুরী বা ওই দিকেই যেতে চাই। এবার আরও দূরে যাবার ইচ্ছে। বেশ, মাসখানেক ছুটি হলে হবে তো? হ্যাঁ স্যার, দরকার হয় বাড়িয়ে নিতে পারবো। নিরঞ্জন ওর ছুটির ব্যবস্থা করে দিল এবং বলল সেও দীর্ঘদিন এখানে বন্দি আছে, একবার বেড়াতে যাবার ইচ্ছা আছে। চিন্ময় ফিরলে সে যাবে। চিন্ময় বাড়ি ফিরে মাকে বলল, বেড়াতে যাব। বিয়ে কর, তারপর যেখানে ইচ্ছে যাবি। মা বললেন, বিয়ে এখন করা হবে না। তোমাকে অনেকবার বলা হয়েছে মা, যদি কখনো করি তো বলবো। সে মেয়েটি কি আর ততদিন বসে থাকবে? তার বিয়ে হয়তো হয়ে গেল। যাক গে, পৃথিবীতে আরও অনেক মেয়ে আছে। বলে চিন্ময় নিজের কাপড় জামা গোছালো এবং পরদিনই রওনা হয়ে গেল। প্রেম গোসাইকে দিয়ে যজ্ঞটা এবার করাবেও। পুরীতে এসে জানলো প্রেম গোসাই যথারীতি নিজের আখড়ায় কথা বলেন না। চিন্ময়ের মনে হলো এ আবার কি বুজরুকি, কিন্তু ভেবে দেখলো ভারতীয় সাধন পদ্ধতিতে এমন বহু বিচিত্র বিধান আছে যা সাধারণের চোখে বুজরুকি বলে মনে হয়। হয়তো এই মৌনব্রত একটা বিশেষ সাধনার সহায়। কিন্তু কথা না বলা লোকের সঙ্গে কাজ করা যায় কি করে? আবার ভাবল, কথা তিনি নাই বললেন, চিন্ময় তো বলতে পারছে, অতএব যজ্ঞ করার বাধা কোথায়? পরক্ষণে চিন্ময় চিন্তা করলো, না, মন্ত্রপাঠ তো করা চলবে না, কথা না বলে, অতএব এখন যজ্ঞ করা সম্ভব নয়। তবু চিন্ময় গেল প্রেম গোসাই ঠাকুরের আশ্রমে। এসে শুনল গোসাই এখন চতুর্মাস্য করেছেন, অপর কোনো কাজ করবেন না। নিরাশ হয়ে চিন্ময় পুরীতে থাকবে কিনা ভাবতে লাগলো। পর্যটক আকর্ষণ করবার জন্য বিস্তর বিজ্ঞাপন দিচ্ছে দক্ষিণ ভারতের কোনো কোনো প্রতিষ্ঠান। বিস্তর সুযোগ সুবিধার আয়োজন নাকি হয়েছে। এই সময় দক্ষিণ ভারতটা একবার দেখে এলে মন্দ কি? চিন্ময় রাত্রে চিন্তা করলো এবং পরদিনই রওনা হয়ে গেল। মন্দিরের দেশ মাদ্রাজ। বিরাট গোপুরম আর বিচিত্র কারুকার্য দেখে বৈজ্ঞানিক চিন্ময় প্রায় শিল্পী হয়ে উঠল কয়েকদিনেই। নানান জায়গাও ঘুরেছে, কোথাও একবেলা, কোথাও একদিন মাত্র, কিন্তু দেখে নিচ্ছে দু চোখ ভরে। এত বেশি দর্শনীয় বস্তু যে সুরভির কথাটা মন থেকে কখন মুছে গেছে মনেই পড়ে না। ছোট একটা ক্যামেরা ছিল নিজের হাতেই, ছবি সে তুলতো অনেকগুলো, কিনেও নিল কতগুলো, অ্যালবাম ভর্তি করে ফেললো প্রায়। এইভাবে ঘুরতে ঘুরতে চলে এলো কন্যাকুমারিকায়।
এদিকে ছুটি শেষ হয়ে আসছে, বাড়িয়ে নেবার জন্য একখানা দরখাস্ত লিখে পাঠাতে হবে। চিন্ময়কে ছুটি দিয়ে নিরঞ্জন নিজের অসহায় অবস্থার কথা চিন্তা করছে। সুরভির সঙ্গে চিন্ময়ের বিয়ে দেবার জন্য সে যে ব্যবস্থা করেছিল তা ফেঁসে যাওয়ায় সমস্ত অপরাধের বোঝা নেমে পড়েছে নিরঞ্জনের উপর। অন্তত বাবা তাই মনে করেন, তাই নিরঞ্জনও নিজেকে যথেষ্ট অপরাধী মনে করে। সেই জন্য যেমন করেই হোক সুরভিকে সৎপাত্রে অর্পণ করবার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে। মাদ্রাজেই একটি বন্ধু বড় চাকরি করেন, তার নাম সত্যজিৎ। নিরঞ্জন তাকে পত্র লিখল। তার বাবা মা ও ভগ্নী দক্ষিণ ভারত ভ্রমণে গিয়েছেন, সত্যজিৎ যেন তাদের খবর নেন। সত্যজিৎ দক্ষিণ ভারতের নানা স্থানে ভ্রমণ করেছে, নানা বিষয়ে তার অভিজ্ঞতা, নানা ব্যাপারে সে জড়িত থাকা সত্ত্বেও নিরঞ্জনের পত্র পেয়ে তার বাবা মা ও বোনের খবর জানতে এলো। যে হোটেলে সুরভিরা উঠেছে সেটা বেশ বড় এবং বিখ্যাত হোটেল, খুঁজে নিতে কোনো অসুবিধা হলো না। সত্যজিৎ সকালেই এসেছে। সুরভি তার মা বাবার সঙ্গে তখন প্রাতরাশ করছিল। কার দেখেই নামটা জানা গেল। দেখা করতে চাইলেন ওরা। সত্যজিৎ এসে প্রণাম করলো সুরভির মা বাবাকে এবং সুরভিকে করলো নমস্কার। প্রতি নমস্কার করে সুরভি দেখল ওকে। উচ্চশিক্ষিত, বিলাত ফেরত, আদব কায়দা দুরস্ত যুবক, পোশাক সবই বিলাতি, ব্যবহারও অতি মার্জিত বিলাতি ধরনের। আলাপ আরম্ভ হলো। সুরভিয়ে বলল, দাদা আমাকেও পত্র লিখেছেন, জানি আপনি আসবেন। হ্যাঁ, এটা আমার মহৎ একটা কর্তব্য বলে মনে করি। এখন বলুন কি সাহায্য আমি করতে পারি আপনাদের? সাহায্য আর কি, এ দেশের কোথায় কি আছে দেখতে চাই। আপনি যদি সব জানেন তো সঙ্গে গেলে সুবিধা হয়। বেশ, আমি সব না জানলেও অনেকটা জানি, তবে বহু স্থানে আমার বিলেতি পোশাকে বাধা হয় মন্দির মূর্তি দেখার পক্ষে। পোশাকটা দেশি করে নেবেন? অনায়াসে, তবে বড় অসুবিধা বোধ করি। তাহলে থাক, আমরা ভালো একজন গাইড নেব। না না, তার জন্য নয়, আমি সঙ্গেই যাব, তবে সব জায়গায় মন্দিরের ভেতর ঢোকা যাবে না। তাতে আর কি এমন হয়েছে, আমি সঙ্গে থাকলে অনেক সাহায্য করতে পারবো আপনাদের। তাহলে তো ভালোই হয়, কথাটা সুরভির মা বাবা বললেন, কারণ তারাও চাইছেন সুরভি অপর কোনো যুবকের সঙ্গে মেলামেশা করুক এবং অবিলম্বে বিয়েতে সম্মতি দান করুক। এই আশাতেই ওরা সত্যজিৎকে সঙ্গে নিতে চাইছেন। সত্যজিৎ নানা রকমের যোগ্য পাত্র, উচ্চশিক্ষিত তো বটেই, বিলাত ফেরত এবং বড় কাজ করে। অবস্থা খুবই ভালো, চেহারাও সুন্দর, তবে বয়সটাও একটু বেশি হয়ে গেছে, প্রায় 40-এর কাছাকাছি। ওরই মোটরে বেরুলেন সকলে মীনাক্ষী মন্দির দেখতে। বিরাট বিচিত্র এই দেবদেউল আজও সারা পৃথিবীর লোকের চোখে বিস্ময়। দূর থেকেই সুরভির 2 হাত তুলে প্রণাম জানালো। আপনি দেখি খুব গোড়া ভক্ত, সত্যজিৎ বলল। না, গোড়া নই, তবে ভক্তি করি। ভক্তির দেশে ভক্তের দেশে জন্মেছি। শ্রী চৈতন্য, রামানুজ, রামপ্রসাদ, রামকৃষ্ণের দেশে জন্ম আমার। ভক্তি ছাড়া আমি বাঁচব কেন? আমরা তো বেশ বেঁচে আছি, বলে সত্যজিৎ মৃদু হাসল। বেঁচে আছেন, কিন্তু ভারতীয় হয়ে আছেন কি না কে জানে। কেন নাই? মন্দিরে গিয়ে মূর্তিকে প্রণাম করলেই কি ভারতীয় হয় সব? আমি ভারতকে ভালোবাসি, ভারতের কল্যাণের জন্য আমি যে কোনো ত্যাগ করতে প্রস্তুত। ভারতের মাটিতেই আমার জন্ম এবং মৃত্যুও চাই ভারতেই। হ্যাঁ, কিন্তু ভারতের জীবনরস, আধ্যাত্মিকতা, রাজনীতি বা সমাজনীতি সেখানে গৌণ। ভারত মূলত ভক্তি আর মুক্তিবাদের দেশ। আপনারা সেই মূল সূত্রকে বাদ দিয়েই ভারতকে ভালোবাসেন। এই যেন মাটির ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা না করে শুধু রাং তার গহনা পরানো, নিষ্প্রাণ মানবদেহে পুষ্পমাল্য দান। সত্যজিৎ কথাটা শুনল গাড়িতে বসেই। তখন আর কিছু বলবার মতো কথাও পেল না। গাড়ি মন্দিরের সিংহদ্বারে এলে নামলো সকলে। প্রথমেই ঠাকুর দেখা সেরে তবে আর কিছু দেখা হবে, সুরভির এই ইচ্ছে, এবং আরও সকলেরও তাই ইচ্ছে। কিন্তু সত্যজিৎ চায় মন্দির এবং শিল্পরীতি নিয়ে সুরভির সঙ্গে কিছু আলোচনা করতে। এই বিষয়ে তার বিশেষ বুৎপত্তি আছে। সুরভি কিন্তু তা করল না। তার মা বাপকে নিয়ে একেবারে ভেতরে এলো মূর্তি দর্শন করতে। হাত জড়ো করে কী যে প্রার্থনা সে করলো অনেকক্ষণ ধরে, কে জানে। সত্যজিৎ নিঃশব্দে দেখল। সব সেরে বাইরে এসে সত্যজিৎ একটু নিভৃতে বললে, আধ্যাত্মিক বাদ দিয়েও কি ভারতকে ভালোবাসা যায় না বলছেন? যাবে না কেন? জল, মাটি, পাহাড়, বন, মানুষ, জন্তুকে হয়তো ভালোবাসা যায়, কিন্তু অনাদিকাল থেকে ভারতের একটি বাণী আছে। সে বাণী আধ্যাত্মিকতার বাণী, ভক্তি, মুক্তি, যোগ, জ্ঞান। যে জ্ঞান আর্থিক কোনো প্রয়োজনে না লাগলেও পারমার্থিক প্রয়োজনে অপরিহার্য। বর্তমান দিনে কিন্তু আর্থিক প্রয়োজনটাই সর্বাগ্রে। ভাত কাপড় না থাকলে পারমার্থিক ব্যাপার হাস্যকর হয়ে ওঠে। অবশ্য অর্থকে আমি বাদ দিতে বলছি না, তবু বলতে হবে ভারতের আত্মার বাণী আর্থিক নয়, পারমার্থিক। অন্নং বহু কবিত
ঋষি বলেছেন, কিন্তু তার উপর আরও জোর গলায় বলেছেন, আত্মানং ব্যক্তি, নিজেকে জানো। সত্যজিৎ কুল কিনারা পাচ্ছে না, একটু চিন্তা করে বলল, আর একদিন আপনার সঙ্গে এ বিষয়ে কথা হবে। আর আসুন মন্দিরের শিল্পরীতি দেখা যাক। কি অসাধারণ শিল্পকলার উৎকর্ষতা হয়েছিল সে যুগে আমাদের এই ভারতে। হ্যাঁ, কিন্তু ও দেখে লাভ কি হবে? ওসব তো ইতিহাসে আমি দেখেছি। এই বিশাল মন্দিরে বিশ্বরাজের চরণতলে ভারতের ভক্তিমান মানুষের জীবনার্ঘ। এই সুরটাই আমি ধরতে চাই জীবনের প্রতি গানে, একেই বাজাতে চাই আমার শেষ নিঃশ্বাসে, আমার ভক্তির স্তব গাইতে চাই। সত্যজিৎ হার মেনে গেল। তখনকার মতন ওরা হোটেলে ফিরল। সময় ও সুযোগের অভাবে সুরভির সঙ্গে সত্যজিৎ আর আলোচনা করবার অবকাশ পায়নি, কারণ ওখানে দ্রষ্টব্য বহু এবং বিচিত্র। সেই সব দেখতেই সময়টা কেটে গেল। অতঃপর ঠিক হলো ওরা সেতুবন্ধ ও কন্যাকুমারী দেখতে যাবে। সত্যজিৎ সঙ্গী হলো। সুরভির মা বাবা ভাবছেন সুরভি খুব সম্ভব সত্যজিতের দিকে আকর্ষিত হচ্ছে। তারা সানন্দে সত্যজিৎকে সঙ্গে নিলেন। যাবার আগের দিন সত্যজিৎ ওই হোটেলেই থাকলো, কারণ অতি সকালে ট্রেনে চড়তে হবে। সুরভি তাকে গান গেয়ে আপ্যায়িত করলো এবং অনেক অবান্তর কথা বলল, কিন্তু তাতে তার মন জানার ব্যাপারে তিলমাত্র এগোলো না। সুরভি অত্যন্ত গম্ভীর মেয়ে, ওকে জানা অতিশয় কঠিন। পক্ষান্তরে সত্যজিতের মধ্যে সুরভি একটি অগভীর পুরুষকে মাত্র দেখেছে, যে অর্থার্জন এবং জীবনভোগকেই শ্রেষ্ঠ বলে মনে করে। এই রকম একটি সাথী নিজের জীবনে সংগ্রহ করবার মতো কোনো আকাঙ্ক্ষা তার জাগলো না। সত্যজিতের শিল্প জ্ঞানও নিতান্ত পুঁথি পড়া বিদ্যা, তাতে প্রতিভার স্ফুরণ কিছুমাত্র দেখতে পেল না সুরভি। সত্যজিৎকে তার মন তাই চাইছে না। বাইরে সে অত্যন্ত চাপা, তাই মা বাবা ও সত্যজিৎ কিছুমাত্র টের পাননি। তারা মনে করছেন সুরভি বিয়েতে মত দেবে। তদানুসারে তারা নিরঞ্জনকে চিঠি পর্যন্ত লিখেছেন। নিরঞ্জন খুবই আশ্বস্ত হলো, কিন্তু তার স্ত্রী বলল, এ সম্ভব নয়। কেন? সুরভি সত্যিই ভালোবেসেছে চিন্ময়কে। অন্যকে বিয়ে করলে সে সুখী হবে না। কিন্তু চিন্ময় তো বিয়ে করছে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে নাকি ডানা ক্লান্ত হলেই পাখি ডালে বসে। দেখা যাক বলে নিরঞ্জন বাবা মাকে লিখে দিল তারা যেন তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত না করেন। সুরভিদের দল সেতুবন্ধনের দিকে অগ্রসর হলো। ইচ্ছা এই পথে আরও কিছু ঘুরে দেশে ফিরবে। বোম্বাই, পুনা ইত্যাদি দেখবার ইচ্ছা আছে সুরভির, কিন্তু তার মা বাবার আর ঘুরতে ইচ্ছা নেই। আর ঘুরে কি হবে? চলুন দেশে ফিরিয়ে নিয়ে যাই আপনাদের। ঘোরার একটা নেশা আছে, যেমন মদের নেশা, আমি সেটা পান করতে চাই আকণ্ঠ। সত্যজিতের কথায় জবাব দিল সুরভি। কথাটা শুনে সত্যজিৎ বলল, এবার স্বামীর সঙ্গে ঘুরবেন দেশে বিদেশ, সারা পৃথিবী। স্বামীর সঙ্গে? কথাটা চমকে উঠল যেন সুরভি। বলল একটু হেসে, জগৎ স্বামীকেই খুঁজে বেড়াচ্ছি আমার এই ভ্রমণের মধ্যে। বিয়ে কি তাহলে করবেন না? ইচ্ছে নেই বলে সুরভি কাটিয়ে দিতে চায়, কিন্তু সত্যজিৎ প্রশ্ন করল, কোনো বিশেষ কারণ আছে কি? যদি আপত্তি না থাকে তো বলুন। না, আপত্তি কিছু নেই, বিয়ে করবার যোগ্য লোক পেলাম না। সত্যজিৎ নিঃশব্দ হয়ে গেল। সুরভি ওই কথাতে জানিয়ে দিল সত্যজিৎকে বিয়ে সে করতে চায় না। কিন্তু সত্যজিৎ বিলাত ফেরত, আদব কায়দা দুরস্ত শিক্ষিত লোক, বিয়ে সে করতে চায় এবং সুরভিকে মনে মনে নির্বাচন করেছে। তাই তখনকার মতো ও কথা আর না বলে অন্য প্রসঙ্গে এসে বলল, সঙ্গীত সম্বন্ধে আমার জ্ঞান খুব কম, আপনি আমাকে কিঞ্চিত শিক্ষা দিন। আপনি ওটা পারবেন না, সুরভি বলল। সঙ্গীতের জন্য কান থাকা, প্রাণ থাকা দরকার, এবং দরকার তীক্ষ্ণ অনুভূতি শক্তি, ভাব গ্রহণ করবার ক্ষমতা। খুব খুশি প্র্যাকটিক্যাল মানুষের পক্ষে উচ্চাঙ্গ সঙ্গীতে ব্যুৎপত্তি লাভ সম্ভব নয়। আমি কি খুব বেশি প্র্যাকটিক্যাল বলছেন? নিন্দে করছি না, যে যা তাকে তাই বলা ভালো। বর্তমান যুগের পক্ষে আপনি ঠিকই আছেন, কিন্তু সঙ্গীত অনাদি যুগের আনন্দরূপ, রসস্বরূপ, শ্রী ভগবানের মুরলীর ধ্বনি, নাদ ও ব্রহ্ম, জিনিসটা পুরোপুরি আধ্যাত্মিক। অবশ্য আমি উচ্চাঙ্গ সঙ্গীতের কথাই বলছি। আমি উচ্চাঙ্গের কিছুই শিখতে চাইনি, সাধারণ কিঞ্চিত জ্ঞান হলেই চলবে। সেরকম জ্ঞান আপনার আছে, তাতে বিশেষ কিছু শেখার দরকার নেই। অর্থাৎ আপনি আমাকে ছাত্র করতে চান না, কেমন? হ্যাঁ তাই বলে হাসল সুরভি। বলল, মানাবে না। আচ্ছা থাক তাহলে বলে সত্যজিৎও চুপ করলো। কিন্তু সত্যজিতের উৎসাহ নিভে গেছে, সে আর অগ্রসর হতে চায় না। অতএব সেতুবন্ধ কন্যাকুমারী দেখার পরই একটা জরুরি কাজের অছিলা দেখিয়ে সে ফিরে গেল মাদ্রাজে। মা বাবা সুরভিকে বললেন, চল বাড়ি ফিরে যাই, আর ঘুরতে ভালো লাগছে না। বেশ, যাবার সময় পুরীতে একবার নামবো, জগন্নাথ প্রভুকে
আর একবার দেখবো বাবা? আচ্ছা তাই হবে বলে বাবা তাকে সান্ত্বনা দিলেন, কারণ তিনি মেয়ের দুঃখ যেন বুঝতে পেরেছেন। গভীর নিস্তব্ধ রাত্রে একা গান ধরল, একটা বহু পুরানো গান, একদিন এক বিশেষ বন্ধুর সঙ্গেও গেয়েছিল। গানটা গাইতে গাইতে ওর দু চোখে জল গড়াচ্ছে, ভাবছে সেই সাথী আজ হারিয়েছি। গাইছে, তাকে বলো আজি তোমার বাঁশি আমার প্রাণে বেজেছে, মরিল মরি আমার বাঁশিতে কে ডেকেছে। একটা হোটেলে উঠেছে চিন্ময়, সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এসে শুলো বিছানায়। রাত বেশি হয়নি, কিন্তু ও খুব ক্লান্ত, ঘুম আসেনি। মনে মনে চিন্তা করছে এই ভ্রমণ নিয়ে বেশ একটি রম্য রচনা লিখলে কেমন হয়, কিন্তু পারবে কি? এতকাল তো সাহিত্য নিয়ে মাথা ঘামায়নি চিন্ময়, পারবে বলে মনে হচ্ছে না। তাছাড়া রম্য রচনা লিখতে হলে একটা নারীর সঙ্গ দরকার, নইলে কোনো রচনাই রম্য হয় না। চিন্ময় এ পর্যন্ত এ পথে কোনো নারীর সঙ্গ, দূরে থাক কোনো নারীর সঙ্গে কথা কয়নি পর্যন্ত, খাঁটি ব্রহ্মচর্য চালিয়েছে। অতএব রম্য রচনা লেখা হবে না, কিছু লেখা হবে না। সে ভ্রমণ করলো, সেই আনন্দ পেল। কাউকে ভাগ দেবার কোনো আবশ্যকতা নেই, কারণ ভাগ নেবার লোকই নেই কেউ। অতএব ঘুমোতে হবে এবার। অকস্মাৎ কোত্থেকে একটা বাংলা গানের সুর ভেসে এলো কানে। আমার বাঁশিতে ডেকেছে কে, মরিল মরি। কার গান? কে গাইছে? কোথায় গাইছে? উঠে বসলো চিন্ময়, কান পেতে শুনবার চেষ্টা করছে। রেডিওর গান? না, রেডিও নয়। গানটা কোনো নারী কণ্ঠে। সুরভির কণ্ঠ? হ্যাঁ সেই তো, কিন্তু কোথায়? দেশ থেকে 1000 মাইল দূরে। কোথায় এখানে সুরভি? চিন্ময় উঠে তৎক্ষণাৎ হোটেলের ম্যানেজারের কাছে গিয়ে প্রশ্ন করল, এখানে কোনো বাঙালি পরিবার এসেছে কি? বাঙালি? না স্যার, আপনিই একমাত্র বাঙালি আছেন। কাছাকাছি আর কোথাও হোটেলে আছে? আগে না, ঠিক জানি না। কোনো বাঙালি পরিবার কাছাকাছি থাকেন? কই না স্যার। কেন, কি হয়েছে? এইমাত্র একটা বাংলা গান শুনছিলাম, কে গাইছে জানতে চাই। রেকর্ডও হতে পারে স্যার, কিংবা কোনো বিদেশি মেয়েও তো হতে পারে। গানটা কি শুনেছেন আপনি? না স্যার, আমি নিচের তলায় রয়েছি, বিস্তর ঝামেলা এখানে, গান শুনবার জায়গা এটা নয়। কিন্তু কেন স্যার, গানটা কী এমন? ওই গান যে গাইছে তার সঙ্গে বিশেষ দরকার আছে আমার। ও বলে ম্যানেজার আর কিছু বললেন না, কিন্তু তিনি বুঝলেন ভেতরে প্রেম ঘটিত কোনো ব্যাপার থাকতে পারে। চিন্ময় এর মধ্যে বাইরে এসেছে, রাস্তার দুপাশেই বাড়ি, চারিদিক চেয়ে দেখছে কোথা থেকে গানটার সুর আসতে পারে, কিন্তু গান তখন থেমে গেছে। রাতও হয়েছে, হয়তো যে গান গাইছিল সে শুয়েছে। কেন চিন্ময় গান চলার সময়ই বাইরে এলো না? বড্ড ভুল হয়ে গেছে। মাথা ঠুকে মরতে ইচ্ছে করছে চিন্ময়ের, কিন্তু সে নিজেকে সামলে নিল। ভাবল গানটা গ্রামোফোনের বা রেডিওরও হতে তো পারে, অথবা কোনো এদেশি মেয়ের গলায় গাওয়া গান হওয়া বিচিত্র নয়। ভারত আজ একতায় ও শান্তির বুলিতে অগ্রসর। এখন বাংলা গান শুধু দক্ষিণ প্রান্তে শোনা গেলে আশ্চর্য হবার কিছু নেই, তাহলে রেডিওই হয়তো হবে। চিন্ময় ভাবতে ভাবতে হোটেলে ফিরল। ম্যানেজার প্রশ্ন করলেন, খোঁজ পেলেন স্যার? না বলে চিন্ময় নিজের রুমে চলে গেল। গিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলো, সুরভির গান বিদেশে কেমন করে হতে পারে। সে কোথায় জানে না চিন্ময়। আগামীকাল নিরঞ্জনকে চিঠি লিখে জানাবে, কিন্তু নিরঞ্জন জানে না চিন্ময় কত দূর চলে এসেছে। যখন এসেই পড়েছে তখন ভারতের ওই দিনটা দেখেই যাওয়া উচিত। কিন্তু আজ ওই গান আবার তাকে টানছে, টানছে শিকলে বাঁধা জন্তুকে যেমন করে টানে। না, চিন্ময় তো এত চেষ্টা করে বিদেশে ঘুরেও সুরভিকে ভুলতে পারল না, অথচ তাকে পাবার কোনো আশাই নেই। চিন্ময় এখন করবে কি? চিন্তিত চিন্ময়ের ঘুম হলো না ভালো করে। ভোরের দিকে কখন ঘুমিয়ে পড়েছিল, উঠতে বেলা হয়ে গেছে। জেগেই শুনল ম্যানেজার ডাকছেন। ধর্মড়িয়ে উঠে দরজা খুলে প্রশ্ন করল, কি ব্যাপার? হ্যাঁ স্যার, কাল রাত্রে যে আপনি বাঙালি মেয়ের গানের কথা বলেছিলেন, আজ খবর পেলাম ওদিকের নতুন হোটেল অখণ্ড ভারতে কতগুলো বাঙালি পরিবার এসেছিলেন, আজ সকালেই তারা চলে গেলেন। আপনি ঘুমোচ্ছেন দেখে খবরটা দিতে পারিনি স্যার। চলে গেলেন? কোথায় গেলেন? তা জানি না স্যার, আপনি স্টেশনে গেলে হয়তো দেখাবো হতে পারে। ম্যানেজার খবর দিয়েই চলে যাচ্ছেন। চিন্ময় বলল, একখানা গাড়ি ডাকিয়ে দিন, স্টেশন যাব। 5 মিনিটের মধ্যে জামা কাপড় পরে চিন্ময় বেরোলো। স্টেশন বেশ দূরে, এসে পৌঁছালো। গাড়ি থেকে নেমেই ভাড়ার পয়সা দিয়ে ছুটছে। ওভারব্রিজ পার হতে হবে, মহা মুশকিল। একখানা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, দেখলো চিন্ময়। একটি নারী মূর্তি দেখলো সেকেন্ড ক্লাসের একটা কামরার জানলায়, কিন্তু চিন্ময় তখন অনেক দূরে, ঠিকমতো চিনতে পারছে না। হ্যাঁ, সেই তো সুরভি। জানলায় মুখ বাড়িয়ে দেখলো চিন্ময়কেই, কিন্তু অনেকটা তফাৎ। তাকে চিনতে পারবে কি? ছুটছে চিন্ময়, গাড়িটা ছেড়ে দিল। চিন্ময় তখন ব্রিজের সিঁড়ি নামবার মুখে।
হায় হায়, চিন্ময় আবার ছুটে ব্রিজের উপর উঠে সজোরে রুমাল নাড়াতে লাগলো, যদি চোখে পড়ে। কিন্তু কে জানে তার নাড়া রুমাল সুরভির চোখে পড়ল কিনা। গাড়িটা চলে গেল। হতাশ চিন্ময় আস্তে আস্তে ফিরতে লাগলো। স্টেশনের ওয়েটিং রুমে চা খেলো ধীরে ধীরে। তারপর নিজের মনেই বলল, বরাত। আর কোনো কিছু করতে ইচ্ছে নেই, ছুটি বাড়িয়ে কি হবে। চিন্ময়ের জীবন থেকেই সব আনন্দ যেন চলে গেল। তার নিশ্চিত ধারণা হলো সুরভির কামরায় যে লোকটি টুপি পরে উঠল সেই তার স্বামী। অতএব আর কোনো ভরসা নেই। এবার চাকরিতে যোগ দেবে চিন্ময়। নিরঞ্জনের মাথাটা ভারী হয়ে উঠল। বাবা পত্রে জানিয়েছেন সত্যজিৎকে চাইল না সুরভি। কাকে সে চায় জানা কথা, কিন্তু উপায় কি। চিন্ময় যে এমন বেয়াদব নিরঞ্জন কোনোদিন বুঝতে পারেনি। কোথায় সে আছে এখন তাও জানা নেই। অবশ্য ছুটি ফুরিয়ে এলো, এবার নিশ্চয়ই ফিরবে। কিন্তু কে জানে চাকরি সে করবে কিনা। ওরকম ভবঘুরে লোকের পক্ষে চাকরি ছেড়ে দেওয়ার অসম্ভব কিছু নয়। কি ভাবছো? স্ত্রী এসে প্রশ্ন করল। ভাবছি সুরভির সঙ্গে চিন্ময়ের যোগাযোগটা না করাই উচিত ছিল। কোনো ভাবনা নেই, ওরা মিলবেই। কই মিলছে? কি করে বুঝলে তুমি যে মিলবে? আমি জানি, আমার মন জানে, হাসলো অমিতা। হেসে আবার বলল, দেখছো না দুজনের কেউ বিয়েতে মত দিতে চাইছে না। এটাই ওদের মত। কিন্তু শুনলাম চিনুর মা নাকি ছেলের জন্য অন্য মেয়ে ঠিক করেছেন। হ্যাঁ, কিন্তু চিনু তো সে মেয়ে ঠিক করেনি, ও চায় সুরভিকেই। কে জানে বলে হতাশ দৃষ্টিতে চাইল নিরঞ্জন। কোনো ভাবনা নেই, চা চুড়িয়ে যাচ্ছে, খাও। বাবার কাছে আমাকে বড্ড বোকা বনে যেতে হলো। আমার দূরদর্শিতার কোনো মূল্যই রইল না তার কাছে। শখের কথাটা বলে নিরঞ্জন আবার বলল, আমার আদরের বোনটিকে অনর্থক দুঃখে ফেললাম আমি। অত চিন্তা করো না, চিন্ময় এলে আমি তার সঙ্গে কথা বলবো। আমার মনে হয় চিন্ময় খুব বেশি সাই মানে লাজুক। সুরভির মনের ভাব বুঝেও সে হয়তো প্রস্তাবটা করতে পারেনি। প্রেমের ব্যাপারে অতি টুকরো কথায় বিচ্ছেদ ঘটে যায়, জানো তো। হ্যাঁ, তোমাতে আমাতে তো, হাসলো নিরঞ্জন। বোকা বলে ও চলে গেল হেসে। কিন্তু নিরঞ্জন স্বস্তি বোধ করছে না। অনেক ভেবে কিন্তু সে চা খেয়ে উঠল এবং বেরোবার পোশাক পরে এলো চিন্ময়ের বাড়ি। অত বড় অফিসারকে বাড়িতে আসতে দেখে চিন্ময়ের বাবা বেশ ঘাবড়ে গেলেন। তাড়াতাড়ি বসিয়ে কুশল প্রশ্ন করে বললেন, কি ব্যাপার, আপনি নিজে এলেন, আমাকে ডেকে পাঠালেই হতো। না, এ ব্যাপারে আমার অতখানি সাহস নেই বলে নিরঞ্জন বলল, আমি চিন্ময়ের বিয়ের কথা বলতে এসেছি। বিয়ে? কোথায়, কার সঙ্গে? বলছি বলে নিরঞ্জন একটু ভেবে নিয়ে বলল, চিনুর বিয়ে কি আপনারা কোথাও ঠিক করেছেন? হ্যাঁ, একটি মেয়ে আমাদের দেখা আছে, তবে এখনও পাকা কথা কিছু হয়নি, কারণ চিনুর অমত হচ্ছে। সেইটাই বলবো আমি। চিনু চায় আমার বোন সুরভিকে বিয়ে করতে, যদি আপনাদের অন্য কোনো আপত্তি না থাকে। আপনার বোনের মত? আশা করি তার অমত হবে না। তাই তো বলে চিন্ময়ের বাবা বললেন, ওর মাকে ডাকি বসুন। 5 মিনিট পরে চিন্ময়ের মা আধ ঘন্টা দিয়ে এসে একটু আড়ালে দাঁড়ালেন। নিরঞ্জন নমস্কার করে বলল, চিনুর জন্য আপনি যে মেয়েটিকে ঠিক করেছেন তাকেই কি পুত্রবধূ করতে চান? কি করে করব, চিনু তো বিয়েতে মতই দিতে চাইছে না। তার কারণ বলে নিরঞ্জন থামল। কিন্তু চিন্ময়ের বাবা আগেই ব্যাপারটা বলে দিয়েছেন গিন্নিকে। চিন্ময়ের মা বললেন, এ যদি হয়তো খুবই সুখের কথা বাবা। সুরভিকে আমি দেখেছি, খুবই ভালো মেশে, কিন্তু ব্যাপারটা ঠিক সত্যি তো? তা আমি ঠিক জানি না, তবে আশা করছি ওদের ভেতরে কিছু একটা ঘটেছে। বেশ, চিনি তো শিগগিরই ফিরছে, তার ফেরার আগে কিছু হবে না। নিরঞ্জন আশ্বস্ত হলো এবং বলল, আপনার নির্বাচিতা মেয়েটির জন্য? হ্যাঁ, সে একটা কথা বটে, কারণ ওরা আশা করে আছেন। অবশ্য পাকা কথা আমরা দিইনি, তবু ওরা আশা করেন। আশা করলে কি হবে? চিন্ময়ের বাবা বললেন, আমরাও তো ছেলে মেয়ের মত জেনে বিয়ে দেব। নিশ্চয়ই নিশ্চয়ই, তাহলে চিন্ময় ফিরলেই কথা হবে। হ্যাঁ, এর আগে আমরা কাউকে কোনো কথা দিচ্ছি না। আনন্দিত নিরঞ্জন বাড়ি ফিরল এই ভেবে যে যদি চিন্ময় সত্যি সত্যি সুরভিকে চায় এবং সুরভিও যদি মত দেয় তো বিয়েটা হতে পারে। কিন্তু কে জানে সুরভি সত্যি কাকে চায়, অথবা আদৌ সে বিয়ে করতে চায় কি না। যাই হোক, সব ব্যাপারটা জানবার জন্য কিছু সময় পাওয়া গেল। পরদিন অফিসে এসে ফাইল খুলে দেখলো চিন্ময়ের ছুটি পুরোতে আর মাত্র 5 দিন বাকি আছে। বাড়িয়ে নেবার দরখাস্ত তো আসেনি, এলেও নিরঞ্জন তার ছুটি আর বাড়াবে না।
চিন্ময় এলে কথাটা ও পরিষ্কার করে নেবে। হয়তো ওরা সত্যিই দুজনে মিলতে চায়, আর তাহলে তো বেঁচে যায় নিরঞ্জন। বুক থেকে পাথরের বোঝা নেমে যায় তার, কারণ এই বিলেতি কর্ষি ব্যাপারটা করতে গিয়ে নাজেহাল হয়ে গেল নিরঞ্জন। বাবার কাছে মাথা তুলে দাঁড়াতেও লজ্জা করছে। কি করে সেই সমস্যার সমাধান হবে কে জানে। প্রেম গোসাই নানা রকম যাগযজ্ঞ করে অনেকের জীবনের নাকি সুফল ফুলিয়ে দেয়, তাকেই একখানা চিঠি লিখবে নাকি নিরঞ্জন? দূর করো, নিরঞ্জন ওসব বিশ্বাস করে না। সুরভি সারা দক্ষিণ ভারত ঘুরল, বিচিত্র সব বস্তু দেখল, বইয়ে পড়া বহু প্রাচীন কীর্তি দেখে আনন্দে আত্মহারা হলো। কিন্তু আশ্চর্য, মোহ এমনই একটা ব্যাপার যে সুরভির মন শান্ত হলো না। কেমন একটা জ্বালা যেন অনুভূত হয় অন্তরে। একটি পুরুষ তার প্রেম গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করেছে। নারী জীবনের এই যে কত বড় অপমান, সুরভি সর্বক্ষণ সেটা অনুভব করে। ওর বাবা অতিশয় চিন্তিত আছেন তার মেয়ের বিয়ের জন্য। মা তো রাত্রে ঘুমান না। সুরভি তাদের জানিয়ে দিল, আমার বিয়ে দিও না মা, আমি গান আর পড়াশোনা নিয়ে বেশ থাকবো। তা কি হয় মা কখনো? আমাদের কর্তব্য আমাদের করতেই হবে, কিন্তু আজকাল অনেক মেয়েই তো বিয়ে করছে না। তা হোক, আমরা তোর বিয়ে দিতে চাই, মনের মতো একটা ছেলে পেলেই দেব। সুরভি আর তর্ক করল না, ওর স্বভাবে তর্ক নেই, কিন্তু কোনো পুরুষকে বিয়ে ও আর করতে চায় না। গান দিয়েই ওর জীবনকে, ওর মনকে ভরে রাখবে। কিন্তু কি এমন হয়েছে চিন্ময়, এমন কি একটা পুরুষ যার জন্য সারা জীবন বৈরাগ্য নিতে চায় সুরভি? ওর থেকে সহস্র গুণে গুণবান ছেলে ওকে পাবার জন্য হাত বাড়িয়ে আছে, আর সে কিনা ওই রকম নগণ্য একটা যুবকের জন্য বিয়ে করতে চায় না। নিজের মনের এই আশ্চর্য ভাব চিন্তা করে সুরভি নিজেই অবাক হয়। অথচ ওই মোহটা কিছুতেই সে কাটিয়ে উঠতে পারছে না। ইংরেজিতে পড়েছে, ম্যারেজেস আর মেড ইন হেভেন। খুব খাঁটি কথা। ইহার ভূমিকার কথা ওর মনে পড়ে। মনে হয় আর একবার দাদার ওখানে গিয়ে দেখবি সে চিন্ময়কে। কিন্তু চিন্ময় কি সত্যিই জবাব দিয়েছিল ওকে? সত্যিই কি প্রত্যাখ্যান করেছিল? কই না তো, কিছুই তো বলেনি সে। হয়তো বলতে পারেনি, কিংবা কি বলতে হয় জানে না চিন্ময়। অত শিক্ষা, সাহস, সহবত ওর নেই হয়তো, ইত্যাদি কত কথাই ভাবে সুরভি, তা বলার নয়। ফেরার পথে ওরা পুরীতে নামলো। মন্দির দেখে পুজো দিয়ে আরও নানা জায়গা দেখলো। হঠাৎ সুরভির মনে হলো এইখানেই দাদার সহপাঠী বন্ধু প্রেমানন্দ থাকেন। প্রেম গোসাই তার নাম। একবার দেখা করলে মন্দ হয় না। গেল সে একদিন সন্ধ্যাবেলা। প্রেম গোসাই আরতি করছেন। সুরভি গিয়ে পৌঁছালো। প্রেম গোসাই ওকে ভালোই চেনেন। আরতি শেষ করে স্বাগত জানিয়ে বললেন, কবে এলি রে? বাড়ির সব ভালো? হ্যাঁ, সব ভালোই, মা বাবাও সঙ্গে এসেছেন, ওরা সব মন্দিরে গেলেন। বেশ। একটুখানি চুপ করে থেকে প্রেম গোসাই প্রশ্ন করলেন, তোদের সেই চিন্ময়বাবুর খবর কি? তার খবর তো আমি ঠিক জানি না দাদা। আমি তো শুনেছি দাদার ওখানে চাকরি করেন। আপনি তাকে কেমন করে চিনলেন বলুন তো? চিনি বলে হাসলেন প্রেম গোসাই। তারপর বললেন, ওর নামে একটা যজ্ঞ করতে হবে। যজ্ঞ কেন? ও যাকে বিয়ে করতে চায় তাকে পাচ্ছে না। ও এসেছিল এখানে, কিন্তু কাজটা করা হলো না ওরই নির্বুদ্ধিতার জন্য। সুরভি অবাক হয়ে গেল, কিন্তু প্রেম গোসাই হাসছেন। কোনো প্রশ্ন করতে লজ্জা করছে সুরভির। প্রেম গোসাই বললেন, তোর বিয়ের কি হলো? কাকে বিয়ে করবি? বিয়ে? ও থাক, বড় ঝামেলা ওতে। গান নিয়ে আমি বেশ আছি দাদা। হুম, ওসব চলবে না। নিরঞ্জন চায় তোর বিয়ে হোক, আমিও চাই। বিয়ে তোর দিতে হবে। বিয়ে না করলে জীবনটাই পূর্ণ হয় না। কিন্তু গান তুই কেমন শিখলি, শোনাবি একটা? হ্যাঁ, শোনাবো না কেন, কখন শুনবে? এই প্রসাদ দেওয়া হলেই শোনা যাবে, নাকি এক্ষুনি গাইবি? আপনি যা বলবেন। তাহলে একটু পরেই হবে। গানে কি কি বাজনা চাই তোর? একখানা হারমোনিয়াম হলেই হবে। আচ্ছা, আনিয়ে দিচ্ছি। সুরভি প্রসাদ নিল সকলের সঙ্গে। আরও কটি মেয়েও রয়েছে ওখানে। পাশের ঘরে গানের জায়গা করে দেওয়া হলো। একজন তবলচিও এলেন, ওদের দলের লোক। সুরভি গান আরম্ভ করলো। প্রেম গোসাই ঢুলতে ঢুলতে গান শুনতে লাগলেন নিজের আসনে বসে। চিন্ময় মাদ্রাজ থেকে ফেরার পথে চিন্তা করতে লাগলো, ছুটির এখনও 4-5 দিন বাকি রয়েছে। অতএব পুরী হয়ে প্রেম গোসাইয়ের সঙ্গে দেখা করে যজ্ঞটা করিয়েই নেবে সে। কিন্তু যজ্ঞ দ্বারা কি আর কোনো কাজ হয় এ যুগে? অনর্থক 101 টাকা খরচ হবে ভাবল চিন্ময়। তবুও সংস্কার যেন বারংবার বলতে লাগলো, ফল হতেও পারে, চেষ্টা করতে দোষ কি? 101 কি এমন বেশি টাকা? নানা চিন্তা করতে করতে চিন্ময় পুরীতেই এসে পড়ল। বহুদূর পথ সে ভ্রমণ করেছে। 3 দিন 4 বিশ্রাম করে তারপর যাবে চাকরিতে জয়েন করতে। আগের চেনা হোটেলেই উঠল সে। দিবানিদ্রার পর বিকেলের দিকে বেড়াতে বেরোলো। সমুদ্রের কিনারা দিয়েই যাচ্ছিল। হঠাৎ খেয়াল হলো প্রেম গোসাইয়ের আশ্রমের কাছে এসে পড়েছে সে।
একবার খোঁজ নিয়ে যাবে। তখন সন্ধ্যা উতরে গেছে, জ্যোৎস্না রাত্রি, প্রায় 7টা। চিন্ময় এগোলো, প্রেম গোসাইয়ের আশ্রমের ফটকেই এসে হাজির হলো। ঢুকবে কি ঢুকবে না তখনও ভাবছে চিন্ময়, কিন্তু ভেতরে গান হচ্ছে অপূর্ব সুন্দর গলা। কার গলা, কে গাইছে? বিস্মিত চিন্ময় কয়েক পা এগিয়ে এলো। গানের সুর স্পষ্ট হচ্ছে, হ্যাঁ, সেই চেনা সুর, সুরভির কণ্ঠ। আশ্চর্য তো, কিন্তু চিন্ময় আর যাবে না। সুরভি যদি থাকে এখানে তো কি মনে করবে? তাহলে বোঝা যাচ্ছে সুরভি আশ্রমবাসিনী হলো না। চিন্ময় তার সঙ্গে দেখা না করে যেতে পারে না। চিন্ময় এগিয়ে এলো। আশ্রমে ঠাকুর ঘরে প্রেম গোসাই বসে বসে গান শুনছেন আর দোল খাচ্ছেন। দোলাওর স্বভাব, এটা নাকি সাধনার উচ্চ স্তরে ওঠার একটা বিশেষ লক্ষণ। চিন্ময় দূর থেকেই দেখতে পেল, কিন্তু দেখলো প্রেম গোসাই ছাড়া আর কেউ নেই। তাহলে কোথায় গান হচ্ছে? পাশের ঘরে বোধহয়। চিন্ময় আরও খানিক এগিয়ে এলো। প্রেম গোসাই চোখ বুজেছিলেন, দেখলো না চিন্ময়কে। চিন্ময় এসে ঠাকুর ঘরেই ঢুকলো। ওপাশের ঘরে গান চলছে, সামনেই সুরভি। চোখাচোখি হয়ে গেল দুজনের। সুরভির কণ্ঠে তখনও গানের শেষ কলিটা, কিন্তু সে ওই অবস্থায় সুন্দর হাসি দিয়ে অভ্যর্থনা করলো চিন্ময়কে। গানটাও শেষ করলো। প্রেম গোসাই তাকালেন, দেখলেন চিন্ময়কে। চিন্ময় তাকে প্রণাম করতেই তিনি বললেন, এসো সুরভি, এদিকে এসো তো, বলে সুরভিকেও ডাকলেন তিনি। সুরভি ধীরে ধীরে এগিয়ে এলো এ ঘরে। প্রেম গোসাই বললেন, তোমার দাদার চিঠির মারফত তোমার মন আর চিনুর মন আমি জানি। তাছাড়া জানি আমার সাধনার মাধ্যমে। এসে ওই ঠাকুরের প্রসাদী মালা পরিয়ে দাও ওর গলায়, বন্ধন দৃঢ় হোক। সুরভি ইতস্তত করছে। চিন্ময় কিঞ্চিত চিন্তা করে নিয়ে বলল, ওর হয়তো ইচ্ছা নাই ঠাকুর। সুরভি হঠাৎ রেগে গেল, লাল হয়ে উঠল তার মুখখানা। নিজেকে যথাসাধ্য সম্বরণ করে সে বলল, ও পক্ষের ইচ্ছাটার কোনো প্রমাণ আছে? আছে। প্রেম গোসাই বললেন, ও এখানেই এসেছিল যোগ্যতা করে তোমাকে লাভ করবার জন্য। তোমার কি অমত হবে সুরভি? সুরভি কোনো উত্তর না দিয়ে ঠাকুরের গলার মালাটা খুলে চিন্ময়ের গলায় পরিয়ে দিল। শাঁখটা বাজিয়ে দিল অন্য একটা মেয়ে। দুজনে ঠাকুরকে প্রণাম করে প্রেম গোসাইকে প্রণাম করতেই তিনি বললেন, কল্যাণ হোক। এ হচ্ছে আকর্ষণ, মানে মন্ত্রের আকর্ষণ, চোখের মণি, তাই দিয়ে তৈরি এই হার, মানে মণিহার, বলল একটা মেয়ে। যোগ্যটা তাহলে? চিন্ময় বুক পকেট থেকে মানিব্যাগ বের করছে। থাক, ও টাকায় তোরা পিকনিক করবি। আজ আপাতত আমার এইখানেই বউ ভাত হোক। আয় রে, সব রান্না করতে হবে, বলে প্রেম গোসাই অন্যদের নিয়ে বেরিয়ে গেলেন। ঠাকুরের মূর্তির সামনে সুরভি আর চিন্ময়। নিজের গলার মালাটা সুরভির গলায় ফিরিয়ে দিয়ে চিন্ময় বলল, আধখানা ভারত ঘুরে এলাম সুরভি, এবার ধরা দাও। সুরভি কোনো কথা বলতে পারছে না, মালাটা গলায় ভালো করে জড়িয়ে নিল। মীরার বধূয়া গল্পটি আজ এখানেই শেষ হলো। পরের ভিডিওতে আবার একটি নতুন গল্প নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন।